আসসালামু আলাইকুম ম্যাডাম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম ম্যাম। আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাডাম, শুনতে পাচ্ছি। জি ম্যাম। আচ্ছা, এতক্ষণ জয়েন হতে পারছিলেন না, সেজন্য দুঃখিত। সার্ভার ইস্যু ছিল। তারপর কি অবস্থা আপনাদের, পড়াশোনার কি অবস্থা? জি ম্যাম, ভালো। আপনাদের পড়া দেওয়া ছিল, পড়াশোনা হয়েছে? জি ম্যাম। জি ম্যাডাম, হয়েছে। ধরেন। ঠিক আছে, দেখি কি অবস্থা পড়াশোনার। হুম, আচ্ছা, এটাকে কারেক্ট করবেন। হাবিবা জহির, কারেক্ট করে বলেন তো সেন্টেন্সে ভুল কোথায়? হাবিবা জহির। শুনতে পাচ্ছেন? হ্যালো,
শুনতে পাচ্ছেন? আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? কাজল, রেখা, হাবিবা, জহির শুনতে পাচ্ছেন? জি ম্যাম হ্যালো আপু, শুনছি। শোনা যাচ্ছে তো। জি পাচ্ছি ম্যাম। হাবিবা জহির কার নাম? আমি আনমিউট করতে বলেছি, আপনাকে প্রশ্ন করেছি। আপনি হচ্ছে দেখেন তো এখানে সেন্টেন্সের ভুল কোথায়? এখানে ম্যাম হচ্ছে where she is going হবে। where she is going হবে, তাই না? কেন হবে জি বলেন ম্যাম। তো, একটু এক্সপ্লেইন করেন তো। বলেন। আচ্ছা, এই সেন্টেন্সে ভুল কোথায় বলেন তো? সেন্টেন্সে ভুল আছে না শুদ্ধ সেন্টেন্স বলেন তো? রেখা, কাজল, রেখা, রেখা একটু বলেন তো, এই সেন্টেন্সে ভুল আছে নাকি সেন্টেন্সটা সঠিক? আমি যে সেন্টেন্সটা লিখেছি। ম্যাডাম আমি গত ক্লাসগুলি করিনি তো। আচ্ছা ঠিক আছে, মাহফুজা রহমান বলেন তো জি ম্যাম। এই সেন্টেন্সে ভুল কোথায় বলেন তো? পার্সনে যদি প্রনাউন হয় তাহলে 1 2 3 এইভাবে হবে। 1 2 3 হবে কখন? জি যখন ম্যাডাম যখন ওই যে পাপ বুঝাইবে কি এই যে কি হ্যাঁ, কোনো অপরাধ এর অপরাধ করা বুঝাবে, খারাপ কাজ করা বুঝাবে, ভুল করা বুঝাবে, তখন আমাদেরকে পার্সন গুলো 1 2 3 সিকোয়েন্স অনুযায়ী দিতে হবে। তাহলে এখানে আমরা কি দিব আপনি বলেন? আই, আই, ইউ, অ্যান্ড শি, জি কি হবে? আর গেটি, তাই না? জি জি আর অক্সিলারিটা কি হবে? ভার্বটা প্লুরাল হবে, কিন্তু ভার্ব সবসময় প্লুরাল করতে হবে। আচ্ছা ঠিক আছে। কে ক্লাস করেছিলেন? গত ক্লাসটা কে করেছিলেন? সজীব, সাদিয়া, আপনারা ক্লাস করেছিলেন বলেন তো? সুবর্ণা আক্তার, সুবর্ণা আক্তার বলেন তো এই সেন্টেন্সে ভুল কোথায়? কে পারবেন বলেন দেখি সেন্টেন্সটা ঠিক করে? কে পারবেন? সেন্টেন্সে ভুল আছে কি? যদি থাকে তাহলে কোথায়? ম্যাম ম্যাডাম আমি এখানে র্যাঙ্ক হবে না, রিঙ্গিন হবে। কি হবে? ম্যাডাম রিঙ্গিন হবে, মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। ভার্বের সাথে এনজি যুক্ত হবে কেন? আমি বলেছিলাম যে while যুক্ত দুটা, while হচ্ছে একটা ক্লজ এখানে যেটা দুটো সেন্টেন্সকে যুক্ত করেছে। এখন হচ্ছে while যখন দুটো সেন্টেন্সকে যুক্ত করে তখন প্রথম সেন্টেন্স এবং দ্বিতীয় সেন্টেন্সে কি করতে হয়? প্রথম সেন্টেন্স হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, আর পরে একটা সেন্টেন্স যদি পাস্ট কন্টিনিউয়াস হয় পরের সেন্টেন্সটা হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে এখানে দেখেন এই সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট কমপ্লিটলি বোঝা যাচ্ছে। এই সেন্টেন্সটা যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে প্রথম সেন্টেন্সটা অবশ্যই কি দিতে হবে? কন্টিনিউয়াস। মানে আমাদেরকে যদি একটা পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে আরেকটা আমাদেরকে অবশ্যই কন্টিনিউয়াস টেন্সে দিতে হবে। তাহলে এখানে দেখেন while আছে কিন্তু
এখানে আপনি দেখেন সাবজেক্ট নাই, সাবজেক্ট এখানে মিসিং, সাবজেক্ট এখানে মিসিং। এখন এই সাবজেক্টটা কোনটা আনবো? যে টিভি দেখছিলাম তখন ফোন বেজে উঠলো, কে টিভি দেখছিল? এটা অবশ্যই আমার কথাই বলা হচ্ছে। এখানে আই হি সি যে কোনো একটা ব্যবহার করতে পারবেন, কারণ এখানে এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে না কাকে বোঝাচ্ছে। তাই আপনি এখানে সাবজেক্ট দিতে হবে, তারপরে এখানে অক্সিলারি ভার্ব দিতে হবে। আই ওয়াজ, আমরা পাস্ট কন্টিনিউয়াস এর গঠন প্রণালী কি জানি? I সাবজেক্ট, was watching TV. হ্যাঁ ওয়াজ বা ওয়্যার হবে, তাই না? আর ভার্বের সাথে কি Verb হবে? হিসেবে আইএনজি হবে। তো আই ওয়াজ ওয়াচিং, while I watching was TV. watching TV the phone rang। The এখানে phone rang. সাবজেক্ট আর অক্সিলারি ছিল না, অক্সিলারি মিসিং ছিল। এই সেন্টেন্সটা কারেক্ট করেন, কে পারবেন? করেন তো। What your name is? হোয়াট ইউর নেম Is. তার মানে টেল মি, ইম্পারেটিভ সেন্টেন্স মানে যখনই কেউ আমাকে আদেশ করবে, উপদেশ করবে, কোনো কাজ করতে বলবে বা কিছু জানতে চাইবে, সেক্ষেত্রে সেন্টেন্সটা যদিও দেখতে কি প্রশ্নবোধক মনে হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স মনে হয়, কিন্তু আসলে এটা কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স না, এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে কি হবে? প্রশ্নবোধক উঠে যাবে। হ্যাঁ, প্রশ্নবোধক চিহ্ন উঠে যাবে। হোয়াট Tell me ইউর what You নেম name is, is. এখানে প্রশ্নবোধক চিহ্ন দেয়া যাবে না, ফুল স্টপ দিতে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, গতকালকে আমাদের, গত ক্লাসে আমাদের পড়া দেওয়া ছিল ইডিয়ম, কয়টা দেওয়া ছিল? ইডিয়ম কতগুলো দেওয়া ছিল? ম্যাডাম 100টা ম্যাডাম প্রথম। প্রথম প্রথম 100টা 100 দেওয়া ছিল। আচ্ছা, আপনারা পড়েছেন? প্রথম 100টা শেষ করেছেন কে কে? যারা শেষ করেছেন তারা কিন্তু এগিয়ে থাকবেন, আর যারা শেষ করবেন ম্যাডাম না শেষ করেছি ম্যাডাম। ইস্যু করবেন যে আমি ক্লাস করি নাই। সেক্ষেত্রে এই যে প্রত্যেকবারেই কোনো না কোনো কাহিনী, কোনো না কোনো কারণে ক্লাস মিস যাবে, পড়াগুলো কিন্তু পিছিয়ে যাবে, আপনারা পিছিয়ে যাবেন সবাই। তো আচ্ছা, দেখি পড়া ধরি কি অবস্থা। সজীব পড়েছেন? পড়াশোনা হয়েছে? সজীব, আমি কিন্তু নাম বলার সাথে সাথে কাইন্ডলি আপনারা হচ্ছে আনমিউট করে ফেলবেন। আপনার আমার কথাটা স্পষ্ট বুঝতে পারছেন আপনারা? জি ম্যাম। আচ্ছা, সজীবকে শুনতে পাচ্ছেন না? সজীবকে শুনতে পাচ্ছেন? পড়া হয়নি? তারপরে সাদিয়া জি ম্যাম। পড়েছেন? জি ম্যাম, মোটামুটি পড়েছি। আচ্ছা, বলেন তো কল ইট আ ডে এর অর্থ কি? স্মরণ করা। কল ইট আ ডে অর্থ স্মরণ করা। ম্যাম, কল ইন আ ডে। কল ইট আ ডে, কল ইট, কল ম্যাম, ইট, কাজ বন্ধ করা। হ্যাঁ, কল ইট আ ডে মানে কাজ বন্ধ করা। ক্যাচ আপ, ক্যাচ আপ। ক্যাচ আপ, নাগাল পাওয়া, নাগাল পাওয়া। ক্যাচ আপ অর্থ নাগাল পাওয়া, ভেরি। তারপরে বলেন ফুল মার্কেট। তেজি বাজার। ঠিক আছে। কাস্ট আ স্পেল। জাদু করা। হ্যাঁ, ডে ড্রিম। জি ম্যাম। ডে ড্রিম, দিবা স্বপ্ন। ভেরি গুড। ডেট লেটার। অচল, অচল অবস্থা। অকার্যকর, ঠিক আছে। ইজি অ্যান্ড ফ্রি। অমায়িক। ভেরি গুড, সুন্দর। সুফিয়া, পড়াশোনা করেছেন সুফিয়া? জি ম্যাডাম, আমি তো নতুন, আমি এই ক্লাস নতুন হলেও এই পড়াগুলো আপনারা একটু কাইন্ডলি জেনে নেবেন, যদি গ্রুপে অ্যাড হয়ে থেকে থাকেন, তাহলে দেখা যাচ্ছে আপনি, আপনার গ্রুপে অ্যাড নাই?
না, গ্রুপে হোয়াটসঅ্যাপে আমার নাম্বারটা ওই দিন স্যারের দিছিল, কিন্তু আমি উঠাইতে পারি নাই, দিলে ভালো হইতো। হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলে ভালো হইতো এই যে গ্রুপের। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, হ্যাঁ, নক করবেন আমাকে। তাহলে কে পড়েছেন? সাদিয়া, আর একজন সাদিয়া, সুবর্ণা, জি ম্যাম। কি নাম আপনার? সুবর্ণা। সুবর্ণা। পড়াশোনার কি অবস্থা? মোটামুটি পড়ছি ম্যাম, আমার বাসায় ট্রান্স একটু বিয়ের প্রোগ্রাম ছিল, তাই ভালো মতো পড়তে পারিনি। আপনি ধরেন ম্যাম, দেখি পারি কিনা। আচ্ছা ঠিক আছে। ট্রান্সলেশন ছিল না আমাদের? ট্রান্সলেশন, হ্যাঁ ট্রান্সলেশন ছিল, ট্রান্সলেশন পড়তে পারিনি। ইডিয়মস ফ্রেজ ধরেন ম্যাম। আচ্ছা ঠিক আছে, বলেন অল দা ওয়াইল। অল দা ওয়াইল। অল দা ওয়াইল। অল দা হোয়াইট, হঠাৎ না, সারাক্ষণ। সারাক্ষণ, ভেরি গুড। অ্যাজ মাচ অ্যাজ। অ্যাজ যতদূর মাচ। সম্ভব। আ বার্ড ব্রেইন। আবার খারাপ লোক, খারাপ প্রকৃতির লোক। খারাপ ব্যাড প্রকৃতির। বুক। ব্যাড বুক। ব্যাড বুক, অনুগ্রহ বঞ্চিত। বিউটি স্লিপ। প্রথম প্রহরের ঘুম। ভেরি গুড। বাইট অ্যাডিউ। কি? বাইট অ্যাডিউ। বাইট অ্যাডিক। হ্যাঁ। বাইট এ এলিয়েন, এটা তো বাইট পারতেছি না। বাইট অ্যাডিউ হচ্ছে বিদায় জানানো। বাইট অ্যাডিউ বিদায়, হচ্ছে বিদায় জানানো। বিদায় জানানো। হ্যাঁ, ঠিক আছে। তাহলে বাকি জনের কি অবস্থা? শাহজাদ আলমের কি এখনো আহ না ম্যাডাম, মাইক্রোফোন ম্যাডাম ঠিক হয়েছে না, সেটিংস একটু প্রবলেম ছিল তো। আচ্ছা ঠিক আছে। পড়াশোনার কি অবস্থা? যেন ধরেন ম্যাডাম পড়া পারবো, আজকে পারতেই হবে হুম, পুরো। আচ্ছা ঠিক আছে। ট্রান্সলেশন কি পড়া দিয়েছিলাম বলেন? বিগত গুলো ট্রান্সলেশনটা, দিয়েছিলাম। জি বিগত ম্যাডাম, ম্যাম, বিগত সালের গুলা। 50টা না জি না 70টা? ম্যাম, 100টা? জি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলেন, শাহজাদ আলম, অতিভক্তি চোরের লক্ষণ। ম্যাম টু মাচ কর্টেসি, তারপরে টু মাচ ক্রাফট, হ্যাঁ, ভালোভাবে টু মাচ হবে। টু মাচ জি ম্যাডাম। কার্টেসি, টু মাচ ক্রাফট। অন্যের দোষ ধরা সহজ। ওনার 10 ধরা সহজ। ইট ইজ ইজি টু ফ্রি টু ফাইন্ড আদার্স গিলটি। না, ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স। আচ্ছা, অল্প বিদ্যা ভয়ঙ্করী। এ লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস থিং। A little learning is a dangerous thing. ঠিক আছে, একটু ভুল হয়েছে। অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। ও, এ ফ্রেন্ড ইন ইজ নিড ইজ এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড। হ্যাঁ, ভেরি গুড। আমরা বাঁচার জন্য খাই। উই ইট টু লিভ। আচ্ছা, আমাকে আগামীকাল বাড়ি যেতে হবে। উই আমাকে যেতে হয় তাই না? ইয়ে না, আমাকে তো না, আমাকে আগামীকাল বাড়ি যেতে হবে। বাবা যেতে হবে। মানে উই উইল গো টু হোম। না না না, কি জানি হবে, এটা তো আটকে গেছি। আই হ্যাভ টু গো হোম I have টুমরো। to ও go আই আই home হ্যাভ টু, tomorrow. যেতে হবে ও হবে আই হ্যাভ হ্যাভ টু। টু গো হোম টুমরো, সরি। আচ্ছা, তাহলে আমি তাকে কখনো দেখিনি।
আমি তাকে কখনো দেখিনি। Okay. I have never seen him. Oh, পড়তে হবে ভালো মতো, এমন ভাবে no, পড়তে no. হবে, ঠোঁটস্থ রাখতে হবে যে বলার সাথে সাথে প্রশ্ন করার সাথে সাথে যেন উত্তর দেওয়া হয়। কারণ রিটেন এমন একটা পরীক্ষা, এখানে কিন্তু 1 মার্কের জন্য রেজাল্ট আসে না, বুঝছেন? একটা বানানের জন্য রেজাল্ট আসে না। এত কম্পিটিশন, এত প্রতিযোগিতা। কোশ্চেন ইজি হয়, প্রচুর ইজি হয়, ইজি কোশ্চেন গুলোতে ভুল হয় বেশি। এই জন্য পড়তে হবে নিখুঁত ভাবে, আর প্রশ্ন করার সাথে সাথে যাতে আনসার দিতে পারেন। মৌসুমী আক্তার, ঠিক আছে। শাহজাদ আলম, ধন্যবাদ। নেক্সট থেকে পড়া একদম নিখুঁত করার চেষ্টা করবেন। মৌসুমী আক্তার। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা পড়াশোনার? ম্যাডাম চলতেছে মোটামুটি আর কি। মোটামুটি পড়লে হবে? না ম্যাডাম, আরো বেশি ভালো করতে হবে। হ্যাঁ, আচ্ছা, ট্রান্সলেশন জিজ্ঞেস করি, আপনি একটু বলেন দেখি। ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। ঢাকা স্ট্যান্ডস অন বুড়িগঙ্গা। ঢাকা ইজ ঢাকা ইজ ঢাকা ইজ স্ট্যান্ডস বলতে পারেন। পাই হবে না ম্যাম? হ্যাঁ, ঢাকা ইজ স্ট্যান্ডস অন দ্য ব্যাংক অফ বুড়িগঙ্গা রিভার। অন দ্য ব্যাংক অফ বুড়িগঙ্গা রিভার। আচ্ছা, তাহার 3 জোড়া জুতা আছে। তাহার 3 জোড়া He জুতা has আছে। 3 pairs of shoes. She has 3 pair of Pair shoes. of shoes. আচ্ছা, ইচ্ছা থাকলে উপায় হয়। Where there is a will, there is a way. আমি কাউকে ভয় করি না। সরি ম্যাডাম, এটা ভুলে গেছি। I'm not afraid of anybody. I'm not afraid of anybody. আচ্ছা, আমার যদি পাখির মতো ডানা থাকতো। If I had a wings of bird. If I had হবে না। Had I the wings of a bird. আচ্ছা, ঠিক আছে, আরো ভালো করে পড়বেন। তাহলে আমাদের পড়াগুলো নেওয়া শেষ, আমরা নেক্সট পরে যাই। কারেকশনটা শেষ করতে চাচ্ছিলাম তাড়াতাড়ি। আমাদের কিন্তু 33 রুলস পর্যন্ত হয়েছে, আজকে আমি 34 শুরু করব, চেষ্টা করবো এটা শেষ করার। আপনারা যারা নতুন তারা যেখান থেকে শুরু হচ্ছে আজকে সেই এইখান থেকে শুরু করেন। মাঝখানে আমি আবার এটা রিপিট করব, অথবা আপনাদের যত প্রবলেম হবে যেখানে আমি বলে দেব, টেনশন করবেন না। আর খাতা নিয়ে বসেন কাইন্ডলি। বইয়ে লেখা আছে, যদি আপনাদের কাছে বই যদি থাকে বইটা খুলে রাখতে পারেন, ওপেন করবেন, প্রশ্ন করবেন, আর আমি লিখে দিব, আপনারা এটা নোট করলে আপনাদের পড়তে সুবিধা হবে। তো এখানে আমাদের কিছু কিছু শব্দ আছে, আমরা নেগেটিভ সেন্টেন্সে, আমরা নেগেটিভ যখন সেন্টেন্স দেখব, নেগেটিভ সেন্টেন্সে আমরা ডু নট, ডাজ নট ব্যবহার করি, ডিড নট ব্যবহার করি। নেগেটিভ সেন্টেন্সে তো অবশ্যই নট থাকে, কিন্তু নট, দুটা নট ব্যবহার করা যাবে না। একটা নট অবশ্যই অক্সিলারি পর, যেমন ডু নট বা ডাজ নট, হ্যাঁ, আর ডিড নট দিয়ে তো আমরা নেগেটিভ করি, কিন্তু এর সাথে আরো কিছু শব্দ আছে, যেমন নোবডি, তারপরে হচ্ছে নান, নো ওয়ান। এই শব্দগুলো দুইটা কখনোই একসাথে বসানো যাবে না। মানে কারেকশনে দেখবেন যে একটা নেগেটিভ সেন্টেন্সে অবশ্যই একটা নাবোধক সাইন থাকবে, কখনোই দুইটা নাবোধক সাইন থাকবে না। যেমন আপনি যদি নট ব্যবহার করেন, তখন যদি নট থাকে আর পাশে যদি নোবডি দেখেন, তাহলে এই নোবডি হবে না। নোবডি, নান, তারপরে নো ওয়ান, নাথিং, এই ধরনের শব্দগুলো যদি থাকে, তারপরে না, না, নোওয়্যার, এই শব্দগুলো থাকলে এগুলোর যে নো আছে, নো কে তুলে দিয়ে, সব নো আছে, নো কে তুলে দিয়ে নো এর জায়গায়
any লিখবেন, ANY, any। যেমন nobody যদি থাকে লিখবেন anybody। শুধু no one থাকলে anyone, none থাকলে any দিবেন। মানে none থাকলে কি দিবেন? any দিতে হবে, no থাকলে any দিবেন। নাথিং থাকলে নো, এই যে নাথিং থাকলে এনিথিং, মানে আপনার এই নোটা তুলে দিয়ে এনি ইউজ করতে হবে, আর পরের যেটা যা আছে থাকবে সেটাই। আমি সেন্টেন্স দেই, তার মানে একটা সেন্টেন্সে একাধিক নো বা নট ব্যবহার করা যাবে না। যেমন লিখে নেন, একটি না বোধক বাক্যে একাধিক, একাধিক তো বুঝছেন আপনারা, নো বা নট ব্যবহার করা যাবে না। তার মানে বইয়ে দেখবেন যে যেখানে যদি নো থাকে, যেমন এখানে একটা সেন্টেন্স নো থাকলে এনি দিতে হবে, নো ওয়ান থাকলে নো তুলে দিয়ে এনি, নাথিং এ নো তুলে দিয়ে এনি, নাও হোয়ার এ নো তুলে দিয়ে এনিওয়্যার, নান অফ দিস তুলে দিয়ে নানের নাম তুলে দিয়ে এনি, নোবডি নো তুলে দিয়ে এনি, নেভারের নেভার থাকলে এভার দিবেন। যেমন নেভার যদি থাকে তখন সেটা তুলে কি দিবেন? এভার। মানে নেভার মানে কখনো না, আর এভার মানে সব সময়। ম্যাডাম চিরকাল ব্যবহারের পরে কি লিখছেন? ব্যবহার যাবে না, ব্যবহার করা করা যাবে যাবে না, না। ব্যবহার করা যাবে না। যেমন আমি উদাহরণ দেই, I don't know one at this party। এখানে দেখেন, এখানে ভুল কোথায়? এই যে আই ডোন্ট নো, আমি জানি না, এই সেন্টেন্সে যে নো বা নট ব্যবহার করা আছে, মানে এটা একটা নেগেটিভ সেন্টেন্স। এরপরে দেখেন, নো ওয়ান এট দিস পার্টি, আই ডোন্ট নো নো ওয়ান এট দিস পার্টি, এই যে এইখানে আবার এই যে নো ব্যবহার করা হয়েছে, তার মানে একটা সেন্টেন্সে নো বা নট, দুটা নো বা নট ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে ভুল। আপনি দুই ভাবে কারেকশন করতে পারেন, সেটা হচ্ছে হয় আপনি এই ডোন্ট এর নো নটটা তুলে দেন, অথবা এখানে নোটার নো তুলে দিয়ে এনি করবেন, দুই ভাবে করতে পারবেন। যেমন আই don't know anyone at this party। এটা হলো একভাবে কারেক্ট করলেন। আর একভাবে কারেক্ট করেন, দেখবেন I know no one at this party। তার মানে এটাকে দুই ভাবে কারেক্ট করা যাবে। ওই শর্তটা একটাই, যে একটা সেন্টেন্সে দুইটা নো বা নট থাকবে না। এই যে আমরা যখন নেগেটিভ করি তখন নট ব্যবহার করি, আর এর পাশে যদি নো ওয়ান, নান, নেভার, নোবডি, নাথিং থাকে, তখন এটা দেখেই বুঝতে পারবো যে একটা সেন্টেন্সে দুইটা নেগেটিভ সাইন আছে, যে কোনো একটা রাখতে হবে, হয় আমরা অক্সিলারির পরে নটটা রাখবো, অথবা যদি এটা তুলে দিতে চাই তখন এটা নোটা নো থাকবে। বুঝতে পেরেছেন? আরেকটা উদাহরণ দেই, the teacher hasn't given no homework, hasn't given
নো হোমওয়ার্ক, এটা হচ্ছে নো। এখানে দেখেন দ্য টিচার, এই হ্যাজেন্টে এখানে একটা নো আছে আর এখানেও একটা নো আছে। তার মানে এই সেন্টেন্সের ভুল হচ্ছে একটা বাক্যে দুটা নট দেওয়া। আমরা যে কোনো একটা কারেক্ট করব। হ্যাজ গিভেন, পরে যা আছে তাই, অথবা আপনি দা টিচার রাখলেন, হ্যাজেন্ট তো থাকলো, গিভেন এনি হোমওয়ার্ক। বুঝতে পারছেন আপনারা? এখানে এই রুলসে কোনো কনফিউশন আছে বা কোনো প্রশ্ন আছে? যদি থেকে থাকে কাইন্ডলি কুইক প্রশ্ন করেন। বলতেছি ম্যাডাম, দুইটা নোয়ের যে কোনো একটা তুললেই হবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটা, এটাও হবে এটাও হবে, যে কোনো একটা হবে। ও, আচ্ছা। ঠিক আছে, আমরা নেক্সট রুলে যেতে পারি। সবাই ম্যাডাম বলেন। যদি এখানে একটা নো থাকে তাহলে হ্যাঁ, কিভাবে করব? একটা নো থাকলে তাহলে তো সেন্টেন্সে কোনো ভুল নাই। বুঝতে পেরেছেন? যদি একটা নো থাকে, একটা নেগেটিভ সেন্টেন্স অবশ্যই একটা সাবজেক্ট ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, তার সাথে একটা নেগেটিভ নট বা নো থাকবে। ঠিক আছে, যেমন ধরেন এরকম একটা সেন্টেন্স থাকলো যে এখন বলেন এই সেন্টেন্স দুটার মধ্যে ভুল কোথায়, অথবা সেন্টেন্স দুটো শুদ্ধ কি শুদ্ধ না, বলেন তো। ম্যাম দুইটাই তো ঠিক আছে, হ্যাঁ, ভুল নাই ম্যাডাম। দুইটাই ভুল ঠিক নাই, আছে এখানে। তাই না? এখানে দেখেন, এখানে এখানে এটাও কিন্তু নেগেটিভ সেন্টেন্স, তাই না? এটাও আই নো নাথিং, আমি কিচ্ছু জানি না। আই ডোন্ট নো, আমি জানি না এনিথিং, কোনো কিছুই জানি না, মানে একই অর্থ বোঝায়। দুইটা দ্বারা কিন্তু একই অর্থ বোঝায়, কিন্তু দেখেন এখানে এখানে একটা নট আছে। যখন আপনি অক্সিলারি সামনে ব্যবহার করতেছেন তখন এখানে এনিথিং দেওয়া, আর অক্সিলারি এখানে কোনো নেগেটিভ সাইন নাই, নেগেটিভ কোনো নট নাই, তার এইখানে পরে দেখেন নো দেওয়া, তার মানে দুটাই নেগেটিভ সেন্টেন্স। তো এই সেন্টেন্সে একটা নেগেটিভ সাইন, এই সেন্টেন্সে একটা নেগেটিভ সাইন, সেন্টেন্সটা কারেক্ট। কিন্তু এখানে যদি আই ডোন্ট নো দেওয়া থাকতো, আই ডোন্ট নো নাথিং, আই ডোন্ট নো নাথিং, তখন ভুল হইতো, কারণ একসাথে একই সেন্টেন্স দুটো নো বা নট ব্যবহার করা যায় না। এনি কোশ্চেনস? জি না ম্যাম। আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সটে যাই। হ্যাঁ, 35 35 এ বলা হচ্ছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম উইশ, মানে এটাই উপযুক্ত ম্যাডাম সময়। বলেন বলেন। ম্যাডাম এগুলো কি পুরান বই থেকে করে দিতেছেন নাকি নতুন বই থেকে? আমার বইটা হচ্ছে 23 সালের ভার্সন, মানে একেবারে 23 সালের শেষের লাস্ট এডিশন। আপনাদের 24 সালে যে বইটা পাবলিশ হয়েছে সেই বইটা না। তো আপনাদের কাছে যদি পুরাতন বই থেকে থাকে সমস্যা নাই। ম্যাম 23 আর 24 24 একটু আপডেট কি? হয়েছে, অনেকটা আপডেট হয়েছে। এখন যাদের কাছে 23 সালের বইটা আছে তাদের বই কেনার দরকার নেই, তবে আর একটু যদি অ্যাডভান্স হতে চান নিতে পারেন। আর যাদের কাছে একদমই বই নাই, অথবা অনেক পুরাতন ভার্সনের বই আছে 22 সালের, 21 সালের, 20 সালের, সেক্ষেত্রে আপনাদেরকে আমি সাজেস্ট করব নতুন বই কেনার। হ্যাঁ, তো ভালো হবে। আচ্ছা, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম উইশ, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম উইশ মানে উপযুক্ত, এটি উপযুক্ত সময়, মানে কোনো কাজ করার উপযুক্ত সময় বোঝায়, যে এটি
উপযুক্ত সময়, কাজ করো উপযুক্ত সময় বোঝায়। তো বিষয়টা এটার অর্থ লিখে দিচ্ছে আর কি। অথবা উইশ দ্বারা কি বোঝায়? ইচ্ছা বোঝায়, আকাঙ্ক্ষা বোঝায়। তো এটা হচ্ছে রুলস যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ এই শব্দগুলোর পর ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম আর উইশ এগুলোর পরে যদি টু থাকে, এগুলোর পরে যদি টু থাকে তাহলে টু এর পরে যে ভার্ব আছে সেটা ভার্বের কি হবে? বেস ফর্ম হবে। বেস ফর্ম তো বোঝেন তাই না? বেস ফর্ম মানে কোনো এস বাই এস যুক্ত করা যাবে না, কোনো পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল করা যায় না, ভার্ব একা ভাবে বসবে, একক ভাবে বসবে, একদম বেসটা বসবে। আর যদি এগুলোর পরে এটা এক নাম্বার হচ্ছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ এর পরে যদি টু থাকে তাহলে চোখ বন্ধ করে ভার্বের বেস ফর্ম দেবেন। কিন্তু ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম আর উইশ এর পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্বের পাস্ট ফর্ম করবেন। ভার্ব টু করবেন মানে পাস্ট ফর্ম। বুঝতে পেরেছেন? এটা মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এগুলো দ্বারা কি বোঝায়? এটাই উপযুক্ত সময় বোঝায়, কাজ করার উপযুক্ত সময় বোঝায়। এখন আমি আপনাদের কিছু উদাহরণ দেই তাহলে ভালো করে বুঝতে পারবেন। এখন বলেন সেন্টেন্সে ভুল কোথায়? ম্যাম ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে। কি হবে এখানে? ম্যাডাম এখানে ম্যাডাম টু এর পরে ভার্বের বেস ফর্ম হবে। হ্যাঁ, ইট ইজ হাই টাইম যা আছে তাই, টু এর পরে কি হবে? ওয়ার্ক হার্ড। ওয়ার্ক হার্ড। আচ্ছা, এখন বলেন এই সেন্টেন্সের ভুল কোথায়? আয়ের পরে ওয়ার বসবে না? পয়েন্ট হবে ম্যাডাম। ভেরি গুড। ম্যাডাম উইশের পরে বা ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইমের উইশের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্বের কি হবে? ভার্ব টু হবে, তাই না? তাহলে আই উইশ উইশ আই ওয়ার আই ওয়েন্ট হবে। গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। আই ওয়েন্ট দেয়ার। তাহলে রুলস স্কিপ করি, এখানে আর কিছুই নাই, জাস্ট আপনারা টু থাকলে ভার্বের বেস ফর্ম বসাবেন আর সাবজেক্ট থাকলে ভার্বের পাস্ট ফর্ম বসাবেন। আচ্ছা, 36 রুলস দেখি। আচ্ছা, 35 এ কোনো কোশ্চেন আছে আপনাদের? না ম্যাম। আচ্ছা ঠিক আছে। এখানে আরেকটা হবে, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম আর ইট ইজ অ্যাবাউট টাইম। এই যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, আর একটা হচ্ছে ইট ইজ অ্যাবাউট টাইম। এই চারটা শব্দ বা শব্দগুচ্ছ ফ্রেজ বলা হয়। এগুলোর পরে হচ্ছে টু থাকলে বেস ফর্ম আর সাবজেক্ট থাকলে পাস্ট ফর্ম। আচ্ছা, 36 এ হচ্ছে লিস্ট। আচ্ছা, লিস্ট দ্বারা হচ্ছে কি বোঝায়? না হলে নেগেটিভ অর্থ বোঝায়। কি বোঝায়? নেগেটিভ অর্থ বোঝায়। নেগেটিভ অর্থ কিরকম বোঝায়? মানে
আর একটা জিনিস প্রথমে মনে রাখবেন যে লিস্ট যুক্ত যখনই একটা সেন্টেন্সে আপনি এই লিস্ট ক্লজটা দেখবেন, আপনি যখনই এই কনজাংশন আর কি, এটা যখন যেহেতু বাক্যকে যুক্ত করে কনজাংশন বলা যায়, তো লিস্ট কনজাংশন যখনই আপনি একটা বাক্যতে দেখবেন, তার মানে আপনাকে বুঝে ফেলতে হবে যে এই সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স। প্রথম শর্ত হলো এই সেন্টেন্সে কোনো নো থাকবে না, নট থাকবে না, নো থাকবে না, নোবডি, নো ওয়ান, নাথিং, এগুলো থাকবে না। তার মানে লিস্ট দ্বারা লিস্ট একা একাই নিজে নিজে সেন্টেন্সটাকে কি করে দেয়, নেগেটিভ করে দেয়। তাই সেখানে আলাদাভাবে নো নট ব্যবহার করা যাবে না। ম্যাম লিস্ট অর্থটা কি বোঝায়? না হলে, না লিস্ট অর্থ না, না হলে। না হলে লিস্ট অর্থ হচ্ছে না হলে বোঝায়, মানে তুমি দ্রুত যাও না হলে তুমি ট্রেন মিস করবে, দ্রুত কাজ করো না হলে দেরি হয়ে যাবে, এরকম অর্থ বোঝায়। আর ঠিক আছে। এগুলো ঠিক আছে। তার মানে এটার প্রথম শর্ত হচ্ছে এই লিস্ট যুক্ত শব্দে কি হবে না, নট ব্যবহার করা যাবে না। প্রথম শর্ত হচ্ছে নো বা নট ব্যবহার করা যাবে না। আর দ্বিতীয় শর্ত হচ্ছে এখানে সাবজেক্টের পরে কি দিবেন, সাবজেক্টের পরে আপনি শুড ব্যবহার করবেন সব সময়। কিছু কিছু ক্ষেত্রে মাইট ব্যবহার করা যায়, কিন্তু শুডটা বেশি কার্যকর। সাবজেক্টের পরে কোথায় সাবজেক্টের পরে শুড ব্যবহার করবেন সেটা আমি উদাহরণ যখন দেব তখনই বুঝতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে, যেমন আমি একটা কিছু সেন্টেন্স দেই, I run fast, আমি দ্রুত দৌড়িয়েছিলাম। লিস্ট I miss the train। এখন দেখেন এই সেন্টেন্সে ভুল কোথায় বলেন তো? ম্যাডাম সাবজেক্টের পরে মাইট শুট দিতে হবে। মাইট অথবা শুড হবে। শুড তাহলে হবে বা শুডটা হ্যাঁ, শুড কোথায় বা ব্যবহার মাইট করবেন? দিতে হবে। মানে Subject এর পর এইখানে শুড হবে। আয়ের পরে, এই পর্যন্ত সেন্টেন্সটা ঠিক আছে, ঠিক আছে, এই পর্যন্ত Yes. সেন্টেন্সটা ওকে। কিন্তু এখানে দেখতেছি সাবজেক্টের পরে কোনো অক্সিলারি শুড বা মাইট ব্যবহার করেনি। আপনারা চেষ্টা করবেন সব সময় যেন শুড ব্যবহার করতে পারেন, ঠিক আছে? শুডটা বেশি প্রেফার করে। আই শুড Is the train. miss the train। এখন ধরেন আমি এখন বলেন সেন্টেন্সটা শুদ্ধ নাকি অশুদ্ধ? ম্যাডাম রং। Wrong. কেন রং কারণ বলেন তো? don't আছে, Do not don't আছে আছে ম্যাডাম তো। এখানে। হ্যাঁ, একবার তো Do not লিস্ট লিস্ট দেওয়াই হবে আছে। না। Very একবার good। লিস্ট দেওয়া আছে তো আরেকবার হবে না। হ্যাঁ, লিস্ট থাকলে কখনো এটাতে নেগেটিভ ডু নট ব্যবহার List- করা লিস্ট এমনিতেই নেগেটিভ অর্থ প্রকাশ করে, প্রকাশ এখানে করে। ডু নট করে নেগেটিভ করার কোনো অর্থ হবে না। ওয়েট দেয়ার, ও আচ্ছা, এটা তো বলি নাই, এটা এখনো বলি নাই। আর আরো কিছু শব্দ আছে, ঠিক আছে? লিস্টের ক্ষেত্রে আমাদের আমরা তো জানি লিস্টের ক্ষেত্রে বলা হয়েছে যে লিস্টের ক্ষেত্রে আমরা কখনো নো বা নট ব্যবহার করব না। আরো কিছু শব্দ আছে যেটা হচ্ছে যেমন স্কার্সলি, হার্ডলি, তারপরে হচ্ছে Scarcely. হ্যাঁ আনলেস, রিয়ালি, তারপরে স্কার্সলি, রেয়ারলি, বেয়ারলি, হার্ডলি, এই শব্দগুলোকে লিখে দিব নাকি? আপনাদের কাছে নাবোধক। তো সবার কাছে বই আছে তাই না? এগুলা নাবোধক হিসেবে ব্যবহার করা হয়। হ্যাঁ, তো
তো এই শব্দগুলো যখন কোনো সেন্টেন্সে দেখবেন, আনলেস, আনটিল, তারপরে হচ্ছে barely, তারপরে হার্ডলি, তারপরে হচ্ছে রেয়ালি, rarely, scarcely, এই শব্দগুলো যুক্ত, এই শব্দ যুক্ত কোনো সেন্টেন্স, এটা হচ্ছে কনজাংশন, এগুলো হয়। তো এই শব্দগুলো শব্দযুক্ত সেন্টেন্স সে কখনোই, আপনারা যখন নট দেখেন বা নো দেখেন, তখন এই নো বা নট তুলে ফেলবেন। নো থাকলে এনি দিবেন, আর নট থাকলে নটটা তুলে দিবেন। নটটা সবসময় অক্সিলারির পর পাবেন। তো নো বা নট আলাদাভাবে ব্যবহার করা যাবে না। যেমন এখানে বলবো যদি ওয়েট আনটিল আই ডু নট কাম, এখানে দেখেন সেন্টেন্সে ভুল আছে না? জি সেন্টেন্সে ভুল আছে, নট দেওয়া হয়েছে পরে এই আবার। যে ডু নট, হ্যাঁ নট দেওয়া হয়েছে, এখানে নট দেওয়া যাবে না, কারণ আনটিল থাকলে কখনোই নট আলাদাভাবে দেওয়া নট যাবে ব্যবহার না, করা যায় না। একবার তখন না আমরা বোধক দিব, হয়ে গেছে। হ্যাঁ তখন ওয়েট আনটিল আই Come. কাম, ঠিক আছে? শেষ। এইখানে কোনো কোশ্চেন আছে আপনাদের? জি না ম্যাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা 37, আমার স্টুডেন্টরা অনেক অ্যাডভান্স হয়ে গেছে, ভেরি গুড। লেখাগুলো লিখতাম। আচ্ছা, যখন দুজনের মধ্যে কোনো কিছু তুলনা বা কাজ বোঝাবে, দুইয়ের মধ্যে বা দুইয়ের মাঝে যদি বোঝায়, দুইজনের মাঝে, দুই ব্যক্তির মাঝে কোনো পারস্পরিক কাজ বা কোনো কিছু বোঝায়, কোনো সম্পর্ক বোঝায়, তখন ইচ আদার, হ্যাঁ, ইচ তাই না? ইচ আদার। আদার হচ্ছে দুইজন থাকলে, দুইজনের মাঝে, তাই না? জি ম্যাম। আর অনেকের যখন বোঝায় তখন ওয়ান one অ্যানাদার। Another. another, এটা আমরা সবাই জানি, তাই না? জি ম্যাম। ভেরি গুড। অনেকের মাঝে যখন কোনো তুলনা বা কোনো কাজ, কোনো কিছু ভাগাভাগি করা বোঝায়, সেক্ষেত্রে one another হয়। The two sisters love one another. ভুল, বলেন ইচ তো, আদার হবে। one Wrong, one madam. another হবে? Each other, ইচ আদার হবে কারণ দুইজন each বোন। other হবে। হ্যাঁ, দুই বোন মানে each other, দুইজন বোন একে তাই অপরকে না? ভালোবাসে, এখানে হুম, দুইজনের মধ্যে বোঝাচ্ছে। দুইজনের মধ্যে বোঝাচ্ছে, তাহলে one another টা হচ্ছে wrong। Wrong. এটা ইজি, আমরা জানি এটা, তাই না? আচ্ছা, আমি যদি বলি যে ওয়ান অ্যানাদার হবে, কেন one another হবে? কারণ দে বলা আছে এখানে একের যে অধিক। তারা, তারা অনেকে অনেককে বোঝাচ্ছে। হ্যাঁ, অনেকে এখানে একের দুইজন অধিক বোঝানো বোঝাচ্ছে না, হচ্ছে, মানে দুইজনের অনেকগুলো, অধিক, দুইজনের দুইজনের অধিক। হ্যাঁ, আপনার যখন এখন দেখেন দে বলতে দুইজনও হতে পারে, তিনজনও হতে পারে, চারজন হতে পারে, তাই না? দে বলতে দুজনও তো হতে পারে, দুইজনকে তো আমরা দে বলি। কিন্তু একটা বিষয়, সেটা হচ্ছে স্পেসিফিক ভাবে যদি দুইজনকে উল্লেখ করে দেয়, টু বা নাম লিখে উল্লেখ করে দেয়, সেক্ষেত্রে ইচ আদার ব্যবহার করবেন। আর যদি এভাবে দে দেয় তাহলে অথবা উই ওয়ান দেয়, অ্যানাদার হবে। উই দেয়, উই, সেক্ষেত্রে ওয়ান অ্যানাদার দেবেন। তাহলে ইচ Another. আদার হবে না, ওয়ান অ্যানাদার হবে। ঠিক আছে, এই রুলস গুলো মোটামুটি ইজি আছে। 38 শুরু করি। থার্টি এইটে বলা হয়েছে কি যে কোন সেন্টেন্সের সাবজেক্ট কখনো ভার্ব হতে পারে না। মানে একটা সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হলে অবশ্যই সেই সেন্টেন্সটা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, তাই না? ইন্টারোগেটিভ সেন্টেন্স তো ভার্ব, অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়। মেইন ভার্ব দিয়ে তো কখনো কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় না। ইন্টারোগেটিভ সেন্টেন্স
ইন্টারোগেটিভ সেন্টেন্স অবশ্যই অক্সিলারি, যেমন ডু অথবা ডিড, তাই না? হ্যাঁ ডাজ, ডাজ অথবা Is যে ওয়াজ, কোনো there একটা অ্যামিজ আর ওয়াজ ওয়ার এর মধ্যে যে কোনো বি ভার্ব, তাই না? যে কোনো বি ভার্ব দিয়ে অ্যামিজ আর ওয়াজ ওয়ার যে কোনো অক্সিলারি দিয়ে আমরা যেটা সেন্টেন্স শুরু করি সেটা তো ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, তাই না? সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। কিন্তু মেইন ভার্ব দিয়ে কোনো সেন্টেন্স শুরু যদি হয়, মেইন ভার্ব দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, সেই সেন্টেন্সটা অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স তো মেইন ভার্ব দিয়ে শুরু হয়, তাই না? জি ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স মেইন ভার্ব দিয়ে তো ইম্পারেটিভ শুরু হয়। মেন ভার্ব দিয়ে শুরু হয়। হ্যাঁ ইয়েস, রাইট। এমসি ইম্পারেটিভ সেন্টেন্স মেইন ভার্ব দিয়ে শুরু হয়, ঠিক আছে? কিন্তু মেইন ভার্ব দিয়ে যদি যখন ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হবে, সেই সেন্টেন্সটা আমরা বুঝবো যে সেটা দ্বারা কি বোঝাচ্ছে, কোনো আদেশ, উপদেশ, অর্ডার, কমান্ড এরকম কিছু বোঝাচ্ছে। কিন্তু আদেশ, উপদেশ, অর্ডার, কমান্ড না বোঝায় যদি সাবজেক্টের মতো বোঝায়, যেমন সেন্টেন্সের, যেমন আমি যদি বলে যে টু দা ওয়ার্ক, তখন বুঝতেছি যে ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স। অথবা মেইন ভার্বের পরে কি আছে, সাবজেক্ট আছে, তাই না? মেইন ভার্বের পরে কি আছে, সাবজেক্ট। মানে মেইন ভার্বের পরে সাবজেক্ট না, এটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট এক্সটেনশন। হ্যাঁ, এটা হচ্ছে অবজেক্ট। মেইন ভার্বের পরে অবজেক্ট বসে, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। কিন্তু একটা সেন্টেন্স দেখলেন যে অক্সিলারি ভার্ব আছে কিন্তু তার সামনে আবার মেইন ভার্ব দেওয়া আছে, অক্সিলারি ভার্বের পূর্বে মেইন ভার্ব দেওয়া আছে। যেমন একটা সেন্টেন্স, যেমন রহিম এই যে দেখেন গঠন প্রণালী কি, সাবজেক্ট, তারপরে কি অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব তারপরে হচ্ছে মেইন ভার্বের সাথে আইএনজি, তারপরে আপনার এক্সটেনশন দেখতেছেন। এটা হচ্ছে একটা সাবজেক্টের গঠন, তাই না? সাবজেক্ট বলতে এটা হচ্ছে নাউন। কিন্তু একটা সেন্টেন্সের সাবজেক্ট অবশ্যই কি হতে হবে, নাউন প্রোনাউন হতে হবে, অথবা একটা সেন্টেন্সের সাবজেক্ট জিরান্ডও হতে পারে। কিন্তু কখনো কোনো ভার্ব একটা সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে না। পারবে না। কোনো ভার্বকে আপনি যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট করতে চান, অবশ্যই তারপরে আইএনজি যুক্ত করতে আইএনজি হবে, মানে তাকে জেরান্ড করতে হবে। যেমন সুইম, আমি বলি সুইম ইজ আ গুড এক্সারসাইজ, সুইমিং হবে। তাই না? তা আমি যদি বলি যে সুইমটা তো ভার্ব বোঝায়, তাই না? এটা একটা ভার্ব না, এটা একটা হ্যাঁ মেইন ভার্ব। মেইন ভার্ব তারপরে কি দেখেন অক্সিলারি ভার্ব আছে। তার মানে আমরা জানি যে একটা সেন্টেন্সের সাবজেক্ট থাকে, তারপরে অক্সিলারি ভার্ব থাকে, তারপরে বাকি এক্সটেনশন যা আছে থাকে। তো এখানে ভার্ব দিয়ে একটা সেন্টেন্স শুরু করেছে, এটা দ্বারা কোনো ইম্পারেটিভ সেন্টেন্স বোঝাচ্ছে? না, ইম্পারেটিভ এটা সেন্টেন্স ইম্পারেটিভ বোঝাচ্ছে না। সেন্টেন্স না। না, কারণ এর পরে কি আছে, অক্সিলারি ভার্ব আছে, ভার্ব অবশ্যই আছে। এর সামনে একটা সাবজেক্ট করতে হবে। এখন এখানে কোনো নাউন প্রোনাউন কোনো সাবজেক্ট না, এটা ভার্ব দেওয়া। তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে আমরা জেরান্ড করতে পারি, আর জেরান্ড একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কাজ করে। তাই যখনই কোনো সেন্টেন্সের সাবজেক্ট মানে মেইন ভার্ব দেখবেন, এর পরে অক্সিলারি দেওয়া থাকবে, তখন কি করবেন, এই মেইন ভার্বের পরে আইএনজি যুক্ত করে দেবেন, আইএনজি যুক্ত করে তাকে জেরান্ড করে দেবেন। সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, ঠিক আছে? জি যেমন আমি যদি বলি ওয়াক ইজ আ গুড হ্যাবিট, ওয়াকিং হবে এখানে। তাই না? তাহলে এই যে ওয়াকিং, ইজ এ ওয়াক গুড কখনো হবে হ্যাবিট। না, ভার্বের ওয়াকিং সাথে হবে। আইএনজি যুক্ত করব, ওয়াকিং ইজ আ গুড হ্যাবিট, ঠিক আছে? জি আচ্ছা, ম্যাম। একটা জিনিস দেখেন তো, সুইম যখন একা সুইম ছিল তখন এর কাছে একটা এম ছিল, আর আমরা যখন আইএনজি যুক্ত করেছি তখন এমটা ডাবল এম হয়ে গিয়েছে। এটার কারণ কে জানেন, বলতে পারবেন?
বলেন বলেন, একাডেমিক ক্যারিয়ারে কে কেমন ছিলেন? একাডেমিক ক্যারিয়ারে এসব কিন্তু পড়াশোনা করা হয়েছিল 9, 10 ইন্টারমিডিয়েটে, মনে নেই? বলতে পারবেন না? ম্যাডাম প্রশ্নই বুঝি নাই, কি বলছেন? না, প্রশ্নটা বুঝি নাই। প্রশ্ন না, বুঝেন নাই? এই যে দেখান, এ সুইম লেখা না, সুইমটা একটা কি বোঝাচ্ছে? সাঁতার কাটা বোঝায়, তাই না? তো সুইমের সাথে যখন সুইমটাকে যখন আমরা জেরান যুক্ত করি, তাই না? যখন জেরান করি তখন এর সঠিক বানান SWIMMING। তার মানে সুইমের বানানে একটা এম, আর যখন সুইমিং লিখছি তখন ডাবল এম দিচ্ছি কেন? এর কারণটা বলতে পারবেন? সেটা সেটা এখন প্রশ্ন বুঝেছেন আমার? হ্যাঁ বুঝতে ম্যাডাম, পারছি। জি ম্যাডাম। কনসোনেন্টের আগে ভাওয়েল আছে, এর জন্য আমরা ডবল এম ব্যবহার করেছি। ভেরি গুড, এটাই আমি জানতে চাচ্ছিলাম যে কনসোনেন্টের আগে যখন দেখবেন একটা ভাওয়েল আছে, তখন এই কনসোনেন্টের পরে যখন আইএনজি যুক্ত করবেন তখন এই কনসোনেন্ট ওয়ার্ডটা ডাবল হয়ে যাবে। এই জিনিসটাই কারণ। অনেক সময় আপনারা কি করবেন, ঝোঁকের মাথায় কিন্তু সুইমিং এ SWIM সুইম লিখবেন আর আইএনজি যুক্ত করে ফেলবেন, তখন এটা কিন্তু বানান ভুল হবে। আপনি মনে করবেন যে আমি পরীক্ষায় কিন্তু ভুল করি নাই, ঠিক লিখে আসছি, আমার রেজাল্ট আসেনি কেন? এই সূক্ষ্ম ভুলগুলো বা সূক্ষ্ম বিষয়গুলো মাথায় রাখতে হবে। এখন শেষ আমাদের 39 রুল। 39 নাম্বার রুলসে বলা হচ্ছে কি যে অতীতে ঘটনা, দুটো ঘটনা যখন একসাথে ঘটে, আগে ঘটে অথবা পরে ঘটে, মানে অতীতে দুটো ঘটনা যখন ঘটে তখন এই দুই ঘটনাটাকে আমরা প্রকাশ করি বিফোর আর আফটার দ্বারা। কি হয়? অতীতে সংঘটিত দুটি ঘটনা, অতীতে দুটি ঘটনা যখন দেখবেন পর পর পাশাপাশি একসাথে ঘটছে, একটা ঘটে আর একটা ঘটে, মানে পরপরই একটা কাজ একে অপরের উপর নির্ভরশীল, এরকম কোনো কাজ বা অতীতে দুটি ঘটনা, অতীতে সংঘটিত যখন দুটো ঘটনাকে আমরা প্রকাশ করব বিফোর আর আফটার দ্বারা। হ্যাঁ, মানে বিফোরের পূর্বে একটা কমপ্লিট সেন্টেন্স, বিফোরের পরে একটা সেন্টেন্স, সমাপিকা ক্রিয়া থাকবে, মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এরকম। এখন এক্ষেত্রে আমাদেরকে টেন্স লক্ষ্য করতে হবে। কোন টেন্স? বিফোরের পূর্বে, আফটারের পরে। বিফোর মানে কি? বিফোর আগে। অর্থ পূর্বে বা আগে, পূর্বে বা আগে। শুধু একটা জিনিস মনে রাখবেন, পূর্বে আর আফটার মানে পরে। তার মানে বিফোরের পূর্বে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সরি পাস্ট পারফেক্ট টেন্স। বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স, আর আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স। মানে এই বিফোর আর আফটার দুটো বাক্য দ্বারা যুক্ত থাকবে, দুটো বাক্য, এখানে বিফোরের পূর্বে একটা বাক্য থাকবে, পরে একটা বাক্য থাকবে, কিন্তু বাক্য দুটো কোন টেন্সে লিখবে সে টেন্সটা মনে রাখতে হবে। আমাদের পরীক্ষায় এই টেন্সের ভুল দেয়, আমাদেরকে টেন্সটা চিহ্নিত করতে হবে। কিভাবে? যে বিফোরের পূর্বের সেন্টেন্সটা যদি বিফোরের পূর্বের সেন্টেন্সটা সবসময় পাস্ট পারফেক্ট টেন্স দিতে হবে। পাস্ট পারফেক্ট টেন্স মানে সাবজেক্ট দিবেন, হ্যাড দিবেন, আর ভার্বের 3 নাম্বার ফর্ম। হ্যাঁ, আর ভার্ব 3 করবেন, তাই না? আর তাহলে আর আফটারের পরে কি করবেন? সাবজেক্ট দিবেন, হ্যাড দিবেন, ভার্ব 3 করবেন। তাহলে বিফোরের পূর্বে
পাস্ট পারফেক্ট, আফটার এর পরে পাস্ট পারফেক্ট। আর পরে এই যে সেন্টেন্সটা বাকি থেকে যাচ্ছে তাহলে এগুলো কি টেন্সে হবে? এগুলো কি টেন্সে হবে? এটা হবে পাস্ট টেন্স। পাস্ট ইনডিফিনিট। হ্যাঁ, পাস্ট টেন্স মানে পাস্ট ইনডিফিনিট টেন্স। জাস্ট সিম্পল পাস্ট টেন্স বলেন। হ্যাঁ, পাস্ট ইনডিফিনিট টেন্স দেন বোঝার জন্য বাই সিম্পল পাস্ট টেন্স বলা হয় এটাকে। পাস্ট ইনডিফিনিট টেন্স তার মানে গঠন প্রণালী কি হবে? সাবজেক্ট ভার্ব টু, সাবজেক্ট ভার্ব টু। এই ভার্বের verb- ফার্স্ট ফর্ম। হ্যাঁ, ভার্ব টু মানে পাস্ট ফর্ম। ভার্ব টু মানে বুঝেন পাস্ট ফর্ম, পাস্ট ভার্বের পাস্ট ফর্ম। মানে আপনারা শুধু একটা জিনিস মনে রাখবেন যে বিফোর এর পূর্বে পাস্ট পারফেক্ট, আফটার এর পরে পাস্ট পারফেক্ট। তাহলে পূর্বে পাস্ট পারফেক্ট, পরে পাস্ট পারফেক্ট যদি হয় তাহলে ম্যাম বাকি একটা অর্থ সেন্টেন্সটা কি দিয়েও হবে? ভালোভাবে বোঝা যায় যে বিফোর তো পূর্বে, তার মানে পূর্বেই হ্যাঁ পাস্ট হ্যাঁ, ওইটাই। আফটার এই তো জন্য তো পরে, বললাম পরেই পাস্ট হবে। পূর্বে পূর্বে মানে পূর্বে পাস্ট পারফেক্ট, আফটার মানে পরে পরে পাস্ট পারফেক্ট। জাস্ট এইটুকু মনে রাখতে পারলেই আপনার ম্যাডাম এই এটা রুলস সুন্দরভাবে হয়ে বোঝা গেল। গেছে। হ্যাঁ, আর কিছু এখানে বোঝার কিছুই নাই। সেন্টেন্সে ভুল থাকবে, ওই টেন্সেরই ভুল থাকবে। যেমন আমি উদাহরণ দেই, আপনারা তখন ভালো করে বুঝতে পারবেন। এখন দেখেন সেন্টেন্সের কোথায় কারেক্ট করতে হবে। ম্যাডাম এখানে আই হ্যাড গন হবে I had gone, আই হ্যাড গন, gone. বিফোর He came. হি কেম। হি কেমটা ঠিক থাকলো, তাই না? হ্যাঁ। পূর্বে যেহেতু পাস্ট পারফেক্ট হয়েছে, পরেরটা কি হবে? ঠিকঠাক। ইনডিফিনিট, তাই না? পাস্ট ইনডিফিনিট। এখন ধরেন যে The patient had died before the died হবে। doctor came. Had Very died good. হবে। এখানে কি হবে? হ্যাড ডাইড হবে। হ্যাড ডাইড। Had died হবে। ভার্বের পাস্ট পার্টিসিপল। এটা হবে ডাইড হবে প্রথমটা, পরেরটা হবে হ্যাড কেম। ভেরি আফটার এর পরে, তাই না? আফটার এর মানে পরে যা হ্যাড আছে কেম, তাই দ্য হবে। ডক্টর হ্যাড The কেম। doctor এখানে এই had হ্যাডটা came, হবে না come, হবে, তাই না? আর এখানে কি হ্যাঁ। হবে? হ্যাড কেম। কাম। কাম, তাই না? ও হ্যাঁ একটা কাম, হ্যাঁ হ্যাড কাম। ঠিক আছে, জাস্ট এটুকু আপনাদেরকে কারেক্ট করতে হবে। কোথায় হ্যাড আছে এই হ্যাডটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে আর কারেক্ট করতে হবে, আর কিছু না। তো 40 নাম্বার রুলস, এই যে এখানে অনেক কিছু লেখা আছে, জাস্ট এইটুকু মনে রাখলেই শর্টকাটে আপনাদের প্রবলেম সলভ হবে। আচ্ছা, আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী জানি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তো জানি, তাই না? জি ম্যাম। জি ম্যাম। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী কি থাকে? সাবজেক্ট থাকে, সাবজেক্ট প্লাস এম ইজ আর আমি আর না অক্সিলারি হি কি থাকে? অক্সিলারি ভার্ব, ভার্বের ভার্বের সাথে সাথে আইএনজি ing। প্লাস অবজেক্ট। অ্যামিজার থাকে, তাই না? জি ম্যাম। জি। ভার্বের সাথে ing। ভার্বের তারপরে সাথে আইন যুক্ত ভার্ব প্লাস আইএনজি বাকি যুক্ত, তাই না? এই অংশ। এক্সটেনশন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী সাবজেক্ট প্লাস প্লাস হ্যাভ প্লাস has ভিসিডি প্লাস অবজেক্ট। আর প্লাস অবজেক্ট। আইন যুক্ত সাবজেক্ট
প্লাস হ্যাভ হ্যাজ কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাভ বিন হ্যাভ হ্যাজ বিন হ্যাভ বিন হ্যাভ বিন হবে না হ্যাভ হ্যাজ হ্যাভ অথবা হ্যাজ বিন হবে। প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত। ভার্বের সাথে পারফেক্ট কন্টিনিউয়াস ভার্ব প্লাস আইএনজি, তাই না? এটা প্রেজেন্ট জানার পারফেক্ট হ্যাঁ, এটার জানার কারণ হচ্ছে কি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দ্বারা কিছু সেন্টেন্স তৈরি করা থাকে। এক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস মনে রাখবেন, সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে একটা সময় উল্লেখ থাকে। এখানে কি থাকে? সময় উল্লেখ থাকে, হ্যাঁ উল্লেখ থাকে। সিন্স বা ফর। হ্যাঁ, ফর অথবা নির্দিষ্ট আর অনির্দিষ্ট, এর জন্য সিন্স হ্যাঁ বা ফর। সিন্স বা ফর দ্বারা একটা সময় বোঝায়। সিন্স বা ফর শব্দটা অবশ্যই থাকে, এটা দ্বারা কি বোঝায়? একটা টাইম বোঝায়, একটা ম্যাম স্পেসিফিক। এবার আপনি চেঞ্জ করেন না, আমরা লিখে নিই পরে চেঞ্জ করেন। হ্যাঁ ম্যাম আপনি তাড়াতাড়ি চেঞ্জ করে ফেলেন পেজ, আমরা লিখে সময় পাই না, একটু সময় দিন লেখার জন্য। ও আচ্ছা, আপনারা একটু চেষ্টা করবেন আমার সাথে সাথে লিখে ফেলার, তাহলে আপনাদের লেখার গতি বাড়বে। আমার লেখার গতি কি খুব বেশি? জি ম্যাম, আমরা পাই না, আপনি একটু আমাদের থেকে স্পিড বেশি। হুম, তাহলে তো আপনারা হচ্ছে এই সাথে সাথে লেখার চেষ্টা করবেন, আর হচ্ছে এই বিষয়টা অবশ্যই বলে দিবেন যে হচ্ছে ম্যাম চেঞ্জ করেন না। কারণ আমি মনে করি কি যে হচ্ছে মানে পড়াই, যখন পড়ার মধ্যে একটা ঝোঁকের মধ্যে থাকে, তখন মনে থাকে না আমার যে আপনারা লিখে ফেলেছেন কিনা। তখন আপনারা যখন লেখা হবে না তখন বলবেন এভাবে। এর আগের গুলো কি লেখা হয়নি? কোনোটা বাদ পড়েছে? ম্যাম হয়েছে, কিন্তু মনে করেন যে শুরুতে একটা এক্সাম্পল লিখতে পারছি, বাকিগুলো লিখতে পারিনি, এরকম হয়েছে। আচ্ছা ঠিক আছে। আহ তো এই যে পার্থক্য হচ্ছে কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর পার্থক্য বুঝতে হবে। কারণ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর মধ্যে আপনার অবশ্যই টাইম উল্লেখ থাকবে, ফর সেন্স দ্বারা একটা টাইম বোঝাবে। আর আমাদেরকে গঠন প্রণালীটা মনে রাখতে হবে, এই জিনিসটা মনে রাখতে হবে। এটা না আপনাদের হচ্ছে ইয়েতে ট্রান্সলেশনের কাজে আসবে। চেঞ্জ করব। জি ম্যাডাম চেঞ্জ করেন। আর ওই যে 35 নম্বরের একটা ইয়া বলছিলেন যে টু থাকলে কি জানি 35 নম্বর। জি, এটাতে বলছিলেন যে টু থাকলে ভার্বের বেস ফর্ম হয়। আর সাবজেক্ট যদি থাকে, টু যদি না থাকে, সাবজেক্ট থাকে, আর ভার্ব মানে সাবজেক্ট এর পরে ভার্ব থাকে, সেক্ষেত্রে এই ভার্বটাকে ভার্ব টু করতে হবে, মানে পাস্ট ফর্ম করতে হবে। ভার্বের পাস্ট ফর্ম মানে বুঝেন তো? গো থাকলে ওয়েন্ট করতে হবে, ডু থাকলে ডিড করতে হবে, এরকম। বুঝতে পেরেছেন? চেঞ্জ করব। এগুলো আপনারা স্লাইড গুলো চেঞ্জ করতে পারেন না, তাই না? না ম্যাম, আমরা চেঞ্জ করতে পারি না। হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে, এখন একটা জিনিস মনে রাখতে হবে, সেই জিনিসটা কি জানেন? সিন্স আর ফর, এই দুইটা দ্বারা যেহেতু টাইম বোঝাবে, কিন্তু এই সিন্স আর ফর কখন কোন সময়গুলোতে ক্ষেত্রে ব্যবহার করব? সিন্স কখন ব্যবহার করব আর ফর কখন ব্যবহার করব? যখন আপনার মানে একদম একটা সঠিক সময় বা এক্সাক্ট টাইম বোঝাবে। হ্যাঁ, কতক্ষণ যাবত কাজ হচ্ছে এটা যদি বুঝাবে, কতক্ষণ সঠিক সময় বোঝা যাবে, অথবা কতক্ষণ যাবত কাজটি কি 40 নম্বরের? জি জি, এর আগেরটা নাম্বার লিখি নাই, 40। 40 নাম্বারের
তো এখানে বলছে যে সঠিক সময় বোঝায়, মানে একটা কত ঘন্টা ধরে হচ্ছে, 4 ঘন্টা, 5 ঘন্টা, 10 দিন, 1 বছর, 10 বছর, একটা মানে অ্যামাউন্ট বোঝা যাবে, একটা পরিমাণ বোঝা যাবে, বা একটা সঠিক সময় বোঝা যাবে, কতদিন ধরে ঘটতেছে বা ঘটতেছে। কিন্তু সিন্স দ্বারা বোঝাবে যে কোনো ঘটনা বা কোনো কাজ শুরুর সময়, মানে শুরু হয়েছে এখন পর্যন্ত চলছে, মানে শুরু হয়েছে যেমন সকাল থেকে শুরু হয়েছে বা 1971 সাল থেকে শুরু হয়েছে, কিন্তু এখন পর্যন্ত চলছে, এরকম বোঝায়। মানে শুধু শুরুর সময় বোঝাবে। শুরুর বলতে কি, শুরু কাজ শুরুর সময়। সিন্স দ্বারা কি বোঝায়? কাজ শুরুর সময় বোঝায়। আর ফর দ্বারা একটা সঠিক এক্সাক্ট টাইম বোঝায়, বা কতক্ষণ যাবত কাজটি হচ্ছে এটা বোঝায়। এটা কেন জানতে হবে? কারণ এখানে অনেক কনফিউশন ওরা ক্রিয়েট করে দেয়। যেমন আমি একটা উদাহরণ দেই। এখন বলেন, ইট হ্যাজ বিন রেইনিং ফর মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি সিন্স শুরুর, মর্নিং। দেখেন বৃষ্টি শুরুর সময়টা বোঝাচ্ছে না যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তো সকাল থেকে যদি বৃষ্টি শুরু হয় বা বৃষ্টি সিন্স হবে শুরুর ম্যাডাম। সময়টা যদি বোঝায়, ম্যাম এটা ইট যে হবে না? সিন্স সিন্স it হবে হ্যাঁ, ম্যাডাম। শেষ হ্যাঁ, হবে না? ইট হ্যাজ বিন রাইনিং সিন্স মর্নিং। it has been raining since morning, সিন্স মর্নিং। তাই না? তাহলে ফর হবে না, সিন্স হবে। সকাল Since থেকে হবে। বৃষ্টি হচ্ছে। সকাল থেকে শুরুর সময়টা, তাই না? জি। শুরুর সময়। শুরু সময়টা আর কি এখানে উল্লেখ করে দিছে। হ্যাঁ, যেমন এক্ষেত্রে ধরেন আমি যদি দেই, যেমন আমি বলি এখানে ফর 4 ডেজ হবে, কেন 4 days হবে? কারণ For 4 ডেজ, কেন 4 for দিন ধরে। 4 দিন ধরে একটা কাজ, যে 4 দিন ধরে যে বৃষ্টিটা হচ্ছে, ঘটনাটা ঘটছে, তা 4 দিন ধরে ঘটছে, একটা সঠিক অ্যামাউন্ট বা সময় বোঝাচ্ছে। সেক্ষেত্রে কি হবে? ফর হবে। তোমার হবে। এখন ধরেন আর একটা জিনিস, আর একটা ভুল থাকতে পারে। এই ধরনের ভুল থাকে, সিন্স আর ফর এর ক্ষেত্রে ভুল থাকে, আর একটা জিনিসের ভুল থাকে। যেমন এখন বলেন এখানে ভুল কোথায়? Has been. It has been raining since morning. সিন্স মর্নিং। কেন হ্যাজ বিন হবে? ম্যাম ঠিক আছে না এটা? সেন্টেন্সটা ঠিক আছে নাকি ভুল আছে বলেন তো? Has been হবে, কেন হ্যাজ বিন হবে? কারণ সিন্স দেওয়া আছে তো। সিন্স থাকলে হচ্ছে ভার্বের পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ভেরি গুড। সিন্স আর ফর দ্বারা কি বোঝায়? সিন্স আর ফর হচ্ছে ফর দ্বারা প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট টেন্স। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সিন্স মানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর Continuous প্রেজেন্ট tense। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ইজ হয় না, ইজ তো সেখানে হচ্ছে হ্যাজ বিন প্রেজেন্ট হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, Has তাই been। না? জি, জি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। ভেরি গুড। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট করতে গেলে কি করতে হবে? ইট হ্যাজ হ্যাজ বিন বিন দিতে হবে। বসায় দিতে হবে। ভেরি গুড। বাকি যা আছে
তাই এই 3 ধরনের ভুল থাকে, তাছাড়া আর কোনো ভুল থাকে না। তো আমাদের রুলস কতটুকু হয়েছে? 40 পর্যন্ত। 34, 35, 36, 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা রুলস হয়েছে। আরো দেব? থাক, আজকে আর লাগবে না। আপনারা বলেন। আরেকটা থাক, দেন জি ম্যাম। ম্যাম, এতটুকুই থাক ম্যাডাম। এতটুকুই থাক। আচ্ছা ঠিক আছে। আর অন্য পড়া কি থাকবে? অন্য পড়া থাকবে, আপনাদের ইডিয়ম থাকবে 100টা ছিল না? আপু পেজ অনুযায়ী বললে ভালো হইতো। আচ্ছা ঠিক আছে, বলে দিচ্ছি, আমি লিখে দিচ্ছি। আমি আপনাদেরকে গত ক্লাসে বলেছিলাম স্মার্ট বাংলাদেশ লিখে আমাকে ছবি তুলে পাঠাতে। কয়েকজন পাঠিয়েছিলেন, শাহাদাত আলম, তারপরে মাহফুজা রহমান মেবি, হ্যাঁ, আর একজন ছিলেন। বাকি জনের আমি পাইনি। কেন? ম্যাডাম, আমার বাসায় আমার বিয়ের প্রোগ্রাম, এই কারণে আমি সময় দিতে পারিনি, পড়তে পারিনি। আর আপু আমি আজকে আপনার ক্লাসে ফার্স্ট মানে জয়েন হইলাম, এর আগে চেষ্টা করছি কিন্তু কেন জানি জয়েন হইতে পারতেছিলাম না এই কয়দিন। আজকেও আচ্ছা আচ্ছা, মানে আধা আপনি ঘন্টা কল পরে। করেছিলেন? আপনি হ্যাঁ কল জি, করেছিলেন? আমি কল করেছিলাম। আমি আচ্ছা, তাও 8:30টার দিকে জয়েন হইতে পারছি, এর আগে হইতেই পারিনি। আমাদের একটু ম্যাডাম, আমার কাছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা নেই, যার কারণে। আমি তো লিখে দিয়েছি 015184811312। যে কোনো ইস্যুতে ফোন দিয়েন, সমস্যা নাই। আমার নাম রেশমা। ওকে ম্যাডাম, থ্যাংক ইউ। আমাকে নক করলে আমি অ্যাড করে দেব। মানে আপু আমি ওকে অন্য ম্যাডাম। সবগুলা ক্লাসে অ্যাড হইতে পারলো, আপনার ক্লাসে আমি কেন জানি ফার্স্ট থেকে অ্যাড হইতে পারতেছি না বেশ অনেক দিন যাবত। গত সপ্তাহে ক্লাস করেছিলেন? না অ্যাড হতে পারছিলেন না? মানে হচ্ছে আপু ঈদের পরে যে ক্লাসগুলা হইছে, ঈদের পরে যে ফার্স্ট ক্লাসটা সেটার মধ্যে অর্ধেক করে আমি মানে চলে গেছিল, পরে থেকে আর মানে একদিন অ্যাড হইতে পারিনি। আপনার তাহলে সার্ভারের প্রবলেম ছিল নাকি, আমি বুঝি না। কিন্তু আমি আসলে অন্যান্যরা জানি না, যারা, কিন্তু অন্য ক্লাসগুলো কোনো সমস্যা হয় না, কিন্তু আপনারটাতেই কেন জানি হয়। আজকেও একই প্রবলেম, 8:30টার থেকে পরেও জয়েন হইতে পারছি, এর আগে জয়েন হইতেই পারিনি, আসেই না, এই অ্যাপ আরে থেকে আবার না ঢুকতেই পারি না। আমি মানুষটাই মনে হয় গুফা নাকি? না সেটা হবেন কেন? আমার ক্লাসেই সমস্যা হয় বুঝেন, আমার ক্লাসেই প্রায় প্রবলেম হয়ে যায়। হয় কেন, আমার ক্লাস তো সবার শেষে মানে লাস্ট উইকে আসে, তো এরও কারণে লাস্ট আহ ডেতে। লাস্ট ডেতে হয়ে যায়, থার্সডে। যাই হোক, তা আপনাদের ইডিয়ম পড়া দিব 101 থেকে। আপনারা 50টা নেবেন, 100। কত পেজ আপু একটু বললে ভালো হতো। আচ্ছা বলে দিচ্ছি। পেজের থেকে ম্যাডাম আমারটা নিউ নাম্বারিংটা। নিউ বই নতুনটা তো, 101 আচ্ছা, থেকে 150। 101 হচ্ছে জ্যাক অফ অল ট্রেডস থেকে শুরু। জ্যাক অল অফ ট্রেড। অল, ট্রেড। হ্যাঁ, ট্রেডস থেকে আপনার 150 হচ্ছে টু দা পয়েন্ট পর্যন্ত। টু দ্য পয়েন্ট। দেখেন আপনারা মিলিয়ে নেন। পেজ নাম্বার হচ্ছে আমার বইয়ের 74 নাম্বার পেজ। আপনারা মুখস্থ করবেন, কাইন্ডলি রিকোয়েস্ট করছি। এই এখন যেভাবে যে স্টাইলে পড়া দিচ্ছি, একেবারে বিশেষ কোনো সমস্যা না হলে আপনারা পড়াগুলো বন্ধ করবেন না, কন্টিনিউ করবেন। কোনো কারণে যদি ক্লাস মিস যায়, রেগুলার গ্রুপে চেক করবেন পড়া কি দেওয়া হয়েছে। আমাদের গ্রুপে অন্যান্য মেম্বাররা অনেক হেল্পফুল, তারা পিক তুলে দেয়, আমি রেগুলার চেক করি, একজনের আরেকজনের প্রশ্ন সমাধান করে দেয়, কোশ্চেনের আনসার দেয়। আপনারা যে কোনো প্রবলেমে প্রশ্ন করবেন, আমাদের গ্রুপে সবাই সবসময় অ্যাক্টিভ থাকে, তারা বলে দিবে, পড়া বলে দিবে। আচ্ছা, আমাদের ট্রান্সলেশন 100টা ছিল তাই না?
বিগতগুলো কিন্তু 2009 থেকে 2022 পর্যন্ত আমার বইয়ের 143 নাম্বার পাতা ট্রান্সলেশন। এটা কি আজকে পড়া থাকবে নাকি কাল সামনের দিন? নেক্সট উইকে আমি পড়াগুলো নিব, আপনার কাছ থেকে সবার আগে নিব কিন্তু। আপনি কি আমাকে আমাকে কথা বলতেছেন? হ্যাঁ, আপনার নাম আচ্ছা কি? ঠিক আছে, মেরি, মেরি। আচ্ছা ময়মনসিং ঠিক ভাষা। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। কবে ভর্তি হয়েছে? আমি তো রোজার মধ্যেই হয়েছি, কিন্তু আপু আপনাদের তো রোজার মধ্যে ক্লাস বন্ধ ছিল, পরে রোজার পরে থেকে সবগুলা ক্লাসই করতেছি, জাস্ট আপনার ক্লাস ছাড়া, কারণ আমি ঢুকতে পারতেছি না। ও আচ্ছা, চেষ্টা পড়াশোনা করব শেষ? বাকিগুলা। না, আপনার- আমার হচ্ছে অনার্স 3rd ইয়ার এবার, ও আচ্ছা সমাজকর্ম। ভেরি গুড। আচ্ছা আপু এটা কতটুকু পেজ বলবেন? 1 থেকে 101 থেকে 150, এটা পাতা নাম্বার হচ্ছে 143। আপু আপনি Sorry. পেজ মানে নাম্বার পেজ লাগবে না। যত গর্জে তত বর্ষে না? 100, 101 এটা না, যত গর্জে তত হ্যাঁ বর্ষে হ্যাঁ না 100, যত গর্জে তত বর্ষে না। 101 থেকে থেকে 150। 150। সে 150 সাঁতার সে কাটতে সাঁতার জানে না। কাটতে জানে না। জি। আর হচ্ছে প্রিপোজিশন। জি আপু বলেন কত নাম্বার পেজ? প্রিপোজিশন বিগতগুলো পড়বেন, বিগতগুলো সরি ম্যাডাম, ট্রান্সলেটটা একটু আবার রিপিট করবেন প্লিজ। বলে দেন তো আপনারা একটু কাইন্ডলি ওনাকে। ট্রান্সলেশন হচ্ছে 100, মানে আমারটা তো নতুন বই 145, আর পুরানোটা বোধহয় 143 বলছে আপু, যে যত গর্জে তত বর্ষে না, এটা হচ্ছে শুরু, আর শেষ হচ্ছে সে সাঁতার কাটতে জানে না, 101 থেকে 150। ভেরি গুড। সিরিয়াল নাম্বার 1 থেকে 150। জি 101 থেকে 150। আচ্ছা, আমাদের প্রিপোজিশন কতটুকু ছিল? 100টা ছিল না 50টা ছিল? ম্যাম 100 ছিল। 100টা। 100টা ছিল। তাহলে আমাদের 101 থেকে 150টা, মানে সবগুলো কিন্তু 50টা করে দিচ্ছে। পড়া কিন্তু টু দা পয়েন্ট চাই, একদম টোটস্থ করবেন। জি আপু চেষ্টা করব। আপু দোয়া করবেন আপনার ক্লাসে যেন অন্তত জয়েন হতে পারি। আমার তো খুব সমস্যা, আমি বুঝি না যে আসলে কিভাবে, মানে আচ্ছা আপনার সমস্যা নেই, সমস্যা না আপনি আমার সমস্যা। জয়েন আপনি যখন জয়েন হতে পারবেন না কাইন্ডলি বলবেন। আর হচ্ছে এই যে এই পেজের স্ক্রিনশট নিয়ে নেন, আমি যে পড়া দিয়েছি। আর হচ্ছে আপনাদের রাইটিং পার্টটা আপনারা পড়বেন। আপু প্রিপোজিশনটা একটু বলেন কত পেজ? আরে আপু আপনি সূচিপত্র দেখে বের করেন না। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন পড়বেন তো। ম্যাডাম একটা কথা ছিল না, চতুর্থ শিল্প বিপ্লব প্যারাগ্রাফটা না বাংলায় পড়েছে, এটা কি ইংলিশে ট্রান্সলেশন করে কি পড়লে হবে, নাকি নতুন করে আবার গুগল থেকে নামায় পড়তে হবে? আপনি যদি ট্রান্সলেট করতে পারেন, গ্রামাটিক্যাল কোনো ভুল না করে, তাহলে সমস্যা নাই। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এটা বাংলায় পড়বেন, ইংলিশে পড়বেন, দুইটা পড়বেন। এগুলো পরীক্ষায় আসে প্রায়, ইদানিং পরীক্ষাগুলো যে আসতেছে। আর হচ্ছে যারা আপনারা জয়েন করতে পারবেন না, আমাকে নক করবেন, বলবেন আপনাদের প্রবলেম গুলো বলবেন। পড়তে গিয়ে কোনো সমস্যা হলে আমাকে বলবেন, কোশ্চেন করবেন, সমস্যা নাই। আপু বিগত বছরের প্রিপোজিশন কতটুকু দিয়েছেন আরেকবার একটু প্লিজ বলবেন? হ্যাঁ 101 থেকে 150 লিখে দিয়েছি তো। 101 থেকে 150। ঠিক আছে, আপনাদের আর কোনো সমস্যা আজকের ক্লাসে, ক্লাস নিয়ে, পড়া নিয়ে, বা আমার পড়ানো নিয়ে আপনাদের কোনো অভিযোগ, কোনো কথা, কোনো সাজেশন বলতে পারেন, মতামত দিতে পারেন। ম্যাডাম ট্রান্সলেশন কি বিগত বছরের গুলা পড়বো? আমি এখন বিগত বছরের গুলোই দিচ্ছি, কারণ হচ্ছে আমাদের যে লেকচারে দেওয়া আছে না, ওগুলো কিছু রুলস আছে, সেই রুলস গুলো আমি আপনাদেরকে শেখাবো। আপাতত আপনারা বিগত গুলো মুখস্থ করেন। আর আমরা যে যেমন হচ্ছে কারেকশন শেষ করলে অন্য আইটেমে যাব, তখন এভাবে আমরা গ্রামার আইটেম গুলো শিখবো। আর আপাতত মুখস্থ এগুলো পড়ে পড়ে রাখবেন, আপনাদের পড়াগুলো আগানো থাকবে। সামনে যে হ্যাঁ, ma'am। পরীক্ষাগুলো পড়বে আপনারা, তখন এটা অ্যাটেন্ড করতে পারবেন। হ্যালো, হ্যাঁ বলেন। বলতে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন এটা কি? চতুর্থ শিল্প বিপ্লব বাংলায় পড়েছেন? জি এটা বাংলায় পড়েছি। প্যারাগ্রাফ পড়বেন আপনি।
হ্যাঁ, এটা প্যারাগ্রাফ প্যারাগ্রাফ পড়বেন, 8 থেকে 10 লাইন পড়বেন। 5 মার্কের জন্য আসে, 10 মার্কেরও আসে কখনো কখনো। তো 7-8 লাইন পড়ে নিলেই হবে। আরো কোনো কোশ্চেন আছে আপনাদের? আমি যে আপনাদেরকে পড়াই, আপনারা পড়া বুঝেন? জি জি ম্যাডাম ম্যাডাম। আপনারা স্যাটিসফাইড তো, নাকি না হলে আপনারা অভিযোগ জি করতে ম্যাডাম পারেন? আমরা উই আর স্যাটিসফাইড ম্যাডাম। You all ম্যাডাম আপনি you all বলছিলেন ম্যাডাম প্যারাগ্রাফের একটা লিস্ট দিবেন, এটা কখন? মানে রিসেন্ট টপিক তো পড়তেছেন, আর কি কিছু পড়া লাগবে এর বাইরে? এর বাইরে মানে আপনাদেরকে এগুলাই আসবে পরীক্ষায়। প্রতি ক্লাসে বলে দিচ্ছি তো, পার পার ক্লাসে বলে দিচ্ছি আপনাদেরকে যে কি করতে হবে। তারপরেও আমি একটা সাজেশন নিয়ে বসবো, আপনাদের জন্য বানাবো, আমি আপনাদের দেবো। একটু টাইম দেন আমাকে, বিজি থাকা হয় তো। আমি জি একটু ম্যাডাম। টাইম বের করে আপনাদের জন্য একটা সাজেশন করবো ইনশাল্লাহ। আর আপনাদের সাপ্তাহিক পরীক্ষা হয়, আপনারা সাপ্তাহিক পরীক্ষা দেন তাই না? না ম্যাম। কেন? জি ম্যাডাম, দিই ম্যাডাম রেগুলার। হ্যাঁ, শুনেন, এটা অনলাইন দেখে আপনারা অবহেলা করলে কিন্তু এই চাকরি আপনাদেরকে অবহেলা করে। ম্যাডাম অনলাইনে নতুন পড়ে তো দিতে কিন্তু পারিনি এখনো, নেক্সট অনলাইনের টাইম থেকে পড়াগুলোকে ভর্তি হয়েছেন কষ্ট করে, টাকা খরচ করে, সময় বের করতেছেন কাজের ফাঁকে ফাঁকে, তাই ক্লাসগুলোকে গুরুত্ব সহকারে করবেন। ব্যক্তিগত কোনো কোশ্চেন থাকলে, ব্যক্তিগত বলতে আপনারা ব্যক্তিগতভাবে আমাকে নক করবেন। আপনাদের পড়া রিলেটেড কোনো প্রশ্ন থাকলে, কিছু জানা থাকলে, পড়তে গিয়ে অনেক সময় অনেক কিছু আপনারা বোঝেন না, প্রশ্ন করবেন। আর রেগুলার সাপ্তাহিক পরীক্ষাগুলো দেবেন, তাহলে আপনাদের পারফরমেন্স গুলো বুঝতে পারবেন। দেখবেন আপনার সিলেবাস শেষ করার আগেই কোনো এক চাকরিতে টুস করে টিকে গেছেন এই পড়াগুলোর মাঝেই। বুঝছেন, চাকরি কখন কোথায় হয়ে যাবে বলা যায় না। তাই করতে থাকেন, পরীক্ষা দিতে থাকেন, অ্যাপ্লাই করতে থাকেন। ম্যাম আপনি কি জব করেন? হ্যাঁ, আমি জব করি। আর এই যে আপনাদের জব কেয়ারে জব করি। না এমনিতে কি আপু কোথাও সরকারি চাকরি করেন? সরকারি চাকরির আমিও চেষ্টা করছি। ও আচ্ছা। সরকারি চাকরি এখনো হয়নি আমার, মানে হয়নি বলতে এই সেক্টর গুলো আমার বিসিএস টার্গেট ছিল তো, এই জন্য পরে আবার এই সেক্টরে আসা। এখন চেষ্টা করছি চাকরির, দোয়া করবেন। শিখছি, ইনশাআল্লাহ। কিন্তু চাকরি হচ্ছে না আর কি। ম্যাম আপনার চাকরি হলে আপনি আবার চেঞ্জ হয়ে যাবেন, চলে যাবেন? না, আমি চেষ্টা তো করছি ঢাকায় থাকার। এই মিনিস্ট্রি গুলোতে তো হলে আমি ঢাকায় থাকতেছি। ম্যাডাম এর হোম ডিস্ট্রিক্ট কোথায়? আমার হোম ডিস্ট্রিক্ট নীলফামারী। আচ্ছা তো ম্যাডাম তো সরকারি চাকরি করে না, আপনাদের পড়াতে পারে কিনা জানি না, আপনারা হ্যাঁ বুঝেন ম্যাডাম, কিনা। অনেক সুন্দর উপস্থাপনা। সুন্দর উপস্থাপনা ভালো লাগে? যদি জি ভালো ম্যাডাম, না লাগে জি আপনাদের অনেক আপু সুন্দর ভালো লাগে। লাগে। আপনাদের কথা অভিযোগ। আপু শুনতে অনেক ভালো লাগে ম্যাম। ম্যাডাম আপু অনেক আমাদের ভালো যে লাগে। ইংরেজি আর অঙ্ক করায় ওনারা কি সরকারি চাকরি করেন? আমাদের অ- অঙ্কের স্যার সরকারি চাকরি করেন, মাসুদ স্যার। মাসুদ স্যার সচিবালয়ে আছে। হ্যাঁ উনি প্রবাসী কল্যাণ। হ্যাঁ, প্রবাসী কল্যাণে অফিস সহায়কে আছে। আচ্ছা, সমস্যা নাই। শিক্ষক চাকরি করুক বা না করুক এটা ফ্যাক্টর করে না, ফ্যাক্টর করে শিক্ষক আপনাদের পড়াতে পারে কিনা, তাই জি না? ম্যাডাম। কারণ জি আপনি ম্যাম। দেখবেন যে না ম্যাডাম একজন চাকরি কোথায় কেন জিজ্ঞেস করেন, আমাদের তো টিচার না চেঞ্জ হয়ে ম্যাডাম, যায়। না, বিষয়টা আমরা অবশ্যই জাস্ট আপনাদের কোশ্চেন থাকতেই পারে। আমার বিষয়ে জানার অনেক কিউরিওসিটি থাকতে পারে। আসলে জি আমি ম্যাডাম। আমি মানুষ নাকি এলিয়েন, এই ধরনের কিউরিওসিটি থাকতে পারে। ম্যাডাম হ্যাঁ, কিউরিসিটি থেকে কিছু কোশ্চেন করা। হ্যাঁ, সমস্যা নেই। আমার এইসবে কোনো ইস্যু নাই, প্রবলেম নেই। ম্যাডাম বাংলা স্যার কি করেন? আসলে আমি আপনারা বাংলা স্যারকে জিজ্ঞেস করবেন কি করেন স্যার। বাংলা স্যারও জব করেন, এটা কোন মন্ত্রণালয়ে? বাংলা আচ্ছা স্যার ভালো পোস্টে জব করেন। আচ্ছা, ঠিক আছে। আপনি বাংলা কে নেন? ওয়ালিউল্লাহ স্যার মেবি। অলিউল্লাহ আলিউর স্যার নেন? জি মনির না স্যার, মনির স্যার। মনির স্যার। ও আচ্ছা।
আচ্ছা ঠিক আছে, আপনাদের আর কোনো কোশ্চেন আছে পড়া নিয়ে? ইংলিশ নিয়ে অ্যাটলিস্ট কোনো কোশ্চেন না। যদি থাকে করেন। না ম্যাডাম। কোনো কোশ্চেন নেই। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন, পড়াশোনা করেন, কন্টিনিউ ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করেন আমার ভালো জন্য। থাকবেন ম্যাম। আল্লাহ হাফেজ।